মাঝখানে 2টা সপ্তাহে আমার ক্লাস ছিল। আসলে আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে তোমাদের সাথে দেখা হয়নি রসায়ন নিয়ে। তো তোমাদের সাথে রসায়ন নিয়ে আবার আমি চলে আসছি, তোমাদের সাদ্দাম ভাইয়া। তো আজকে আমরা যে বিষয় নিয়ে ক্লাস শুরু করব সেটা হলো পরিবেশ রসায়ন। আগে থেকেই তোমরা জানো যে তোমাদের কাছে দিয়ে দেওয়া হয় যে আজকে কোন ক্লাস হবে, পরিবেশ রসায়ন, তাই না? তো তোমরা আমাকে শুধু একটা জিনিস জানাবা যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। এটা শুধু আমাকে একটু কমেন্টে জানাও আগে। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, এই দুইটা জিনিস একটু কমেন্টে কষ্ট করে জানাও। আর আমরা আরো কিছুক্ষণ, সামান্য কিছুক্ষণ, হয়তো 1 মিনিট মতো একটু ওয়েট করব, কারণ আমাদের আরো অনেক স্টুডেন্ট আছে, তারা যাতে ক্লাসটা জয়েন হইতে পারে, বুঝছো? তার আগে তোমরা আমাকে একটু জানাও যে আমার কথা স্পষ্ট বুঝতে পারছো কিনা এবং বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। এটা কমেন্টে জানাও, কমেন্টে জানাও, কমেন্টে জানাও, কমেন্টে জানাও। আর তোমাদের বন্ধু বান্ধব যারা প্রতিদিন ক্লাস করে তাদেরকে লাইভটা শেয়ার করে দাও, যাতে তারা আজকে লাইভটা মিস না করে, ঠিক আছে? তোমাদের বন্ধু বান্ধব যারা আছে প্রতিদিন ক্লাস করে তারা লাইভটা শেয়ার করে যাও, তারা শেয়ার করে দাও তাদের কাছে, তাতে যাতে তাদেরও লাইভটা মিস না হয়, ঠিক আছে? তোমরা শেয়ার করে দাও। আমরা দ্রুতই ক্লাস শুরু করব। ক্লাস তো শুরু হয়ে গেছে অলরেডি, আমরা সামান্য কিছুক্ষণ ওয়েট করছি আমাদের আরো কিছু স্টুডেন্টের জন্য, ঠিক আছে? যারা নিয়মিত ক্লাস করে এমন আরো কিছু স্টুডেন্টের জন্য আমরা একটু ওয়েট করতেছি, ঠিক আছে? তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা লাইভ ক্লাস করে তাদের কাছে একটু শেয়ার করে দাও, ওকে? আর কথা আমার মনে হয় স্পষ্ট বুঝতে পারছো, স্পষ্ট বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। এখন জন লিখছে আসসালামু আলাইকুম আসসালাম, স্পষ্ট জানাও আমার আমার কথা স্পষ্ট বুঝতে পারছো কিনা জানাও। আর বোর্ড দেখা যাচ্ছে কিনা। তোমাদের পরীক্ষা কবে? পরীক্ষা 30 জানুয়ারি, তাই না? এটা কিন্তু ফাইনাল পরীক্ষা 30 জানুয়ারি। তাহলে তোমাদের প্রস্তুতিও কিন্তু সেভাবে নেওয়া লাগবে। আমাদের কোর্সের কিন্তু ক্লাস যেভাবে হয়েছে তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে অধ্যায়। রসায়ন নিয়ে অত টেনশন নেই, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর একজন লিখছে শিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কষ্ট করে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সুবর্ণা, ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এখন শোনো, আমাদের আজকে পরিবেশ রসায়নের এই অধ্যায়ে প্রথমে যেটা আছে, আমাদের বায়ুমণ্ডল সম্পর্কে কিছু কথা আছে, ঠিক আছে? যে আমাদের বায়ুমণ্ডলে কয়টা স্তর আছে? বায়ুমণ্ডলে কয়টা স্তর আছে? 4টা স্তর আছে, তাই না? বায়ুমণ্ডলে 4টা স্তর আছে। সেই 4টা স্তর কি কি? সেই 4টা স্তরে তোমার কি কি থাকে? 4টা স্তর কি কি আছে? ট্রোপোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে তোমার এই যে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এই 4টা স্তর আছে। এখন এই বায়ুমণ্ডলে আমাদের প্রথমে জানতে হবে প্রধানত কয়টি উপাদান থাকে। বায়ুমণ্ডলে মূল উপাদান কয়টি জানো? 2টি। তাহলে বায়ুমণ্ডলে মূল উপাদান কয়টি? 2টি। সেটা কি কি? নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেন আর অক্সিজেন কি? নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেন আর অক্সিজেন কি বায়ুমণ্ডলের মূল উপাদান, ঠিক আছে? এই যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন আর এই যে অক্সিজেন বায়ুমণ্ডলের হলো মূল উপাদান, ওকে? একটু মাথায় রেখো। তাহলে বায়ুমণ্ডলের মূল উপাদান কি? নাইট্রোজেন আর অক্সিজেন। এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো আমাদের বায়ুমণ্ডলের যে স্তর। বায়ুমণ্ডলের স্তর কয়টা? আমরা কয়টা বললাম? একটু কয়টা বললাম বলো তো? কয়টা বলছি? বায়ুমণ্ডলের স্তর কয়টা? কয়টা কমেন্টে জানাও। বায়ুমণ্ডল স্তর কয়টা? অলরেডি বলে ফেলছি আমি, কমেন্টে জানাও বায়ুমণ্ডল স্তর কয়টি। জানাও জানাও জানাও, কমেন্টে জানাও, কমেন্টে জানাও, কমেন্টে জানাও বায়ুমণ্ডল স্তর কয়টি। লিখছে কেমন আছেন স্যার? ওকে, ভালো আছি। শুরু কি জাস্ট? হ্যাঁ আয়েশা, শুরু জাস্ট হয়েছে, এখনই শুরু হয়েছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন শোনো, এই যে বায়ুমণ্ডলের তোমার স্তর কয়টা? 4টা। সেটা কি কি? প্রথম স্তর হলো তোমার কি? ট্রোপোস্ফিয়ার। আমরা স্তর থেকে কয়েকটা জিনিস পড়বো। প্রথমত কি পড়বো? স্তরের কতটুকু পর্যন্ত স্তরটি তোমার বিস্তৃত আছে। তারপরে কোনটা পড়বো? স্তরের ভিতরে কোন কোন উপাদান থাকে। দেন কোনটা পড়বো? এই স্তরের তাপমাত্রা। আর এই তাপমাত্রা পড়ার সময় আমরা কোনটা শিখবো? পজিটিভলি অ্যাবসলিউট আর নেগেটিভলি অ্যাবসলিউট, এটা একটু শিখে নেবো, ঠিক আছে? তোমরা ইন্টারে কিন্তু অধ্যায়টা পড়ছো সুন্দর করে। এখানে আমরা যাতে অবজেক্টিভটা সুন্দর করে পারি, নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসতেই পারে, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা কোশ্চেন ইনশাআল্লাহ আসবে, ঠিক আছে? এখন শোনো, এটা কি ডিপ্লোমাদের জন্য? হ্যাঁ, এখানে ডিপ্লোমাদের কিছু কিছু জিনিস আছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে প্রথমে যেটা দেওয়া আছে, দেখো নাইট্রোজেনের পরিমাণ কত, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কতটুকু থাকে, অক্সিজেনের পরিমাণ কতটুকু থাকে, এটা ডিপ্লোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমি পড়ানোর ভিতরে যেগুলো ডিপ্লোমাদের জন্য ইম্পর্টেন্ট, রসায়ন ক্যাটাগরি যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের অবশ্যই আমি বলে দিই কিন্তু। তো তোমাদের ক্লাস করা লাগবে, ঠিক আছে? অনেকে উত্তর করছো যে বায়ুমণ্ডলীয় স্তর কয়টি? 4টি। প্রথম স্তরটা আমরা কি জানি? ট্রোপোস্ফিয়ার, তাই না? প্রথম স্তরটা কি? ট্রোপোস্ফিয়ার। এখন এই স্তরগুলো কি কি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর তোমার যে মেসোস্ফিয়ার আর আয়নোস্ফিয়ার।
বা থার্মোস্ফিয়ার। এখন দেখো এই যে চারটা স্তরের এই যে চারটা স্তর, এই চারটা স্তর দেখো, ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে একটা পাতলা পর্দা থাকে, তাই না? যেখানে এসে ট্রোপোস্ফিয়ার শেষ, স্ট্র্যাটোস্ফিয়ার শুরু। যেখানে এসে ট্রোপোস্ফিয়ার শেষ, স্ট্র্যাটোস্ফিয়ার শুরু। তোমরা কি নাম শুনছো না, এই যে পজ, PAUSE, পজ। পজ মানে কি বলতো? পজ মানে কি বলতো? পজ মানে কি আমরা জানি কি, বন্ধ না? ঠিক তেমনি এই যে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে পর্দাটা আছে, সেই পর্দাটার নাম কি বলতো? ট্রোপোপজ। এইটা কিন্তু অনেক সময় আমরা ইন্টারে পড়ার সময় কিন্তু স্কিপ করে ফেলি, কিন্তু জায়গা এইটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখো এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আর এই যে মেসোস্ফিয়ারের মাঝখানে কি থাকে বলতো? কোন কোন পর্দা থাকে? যার স্ট্র্যাটোস্ফিয়ার শেষ, মেসোস্ফিয়ার শুরু, সেটা কি? স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ। তারপরে দেখো এই যে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝখানে কোন পাতলা পর্দাটা থাকে? কোনটা থাকে বলতো? মেসোপজ। মানে এখানে এসে মেসোস্ফিয়ার তোমার আবার মেসোস্ফিয়ারটা তোমার শেষ, মেসোস্ফিয়ার অঞ্চলটা শেষ, ঠিক আছে? তারপর পরের অঞ্চলটা শুরু। এখন শোনো, এইখানে এই তিনটা জানার পরে আমাদের জানতে হবে কি, এই যে অঞ্চলগুলো তোমার কতটুকু কতটুকু পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? কতটুকু কতটুকু পর্যন্ত বিস্তৃত। এখন দেখো বিস্তৃত, দেখো এখানে লেখা আছে ভূমি থেকে কত? ভূমি থেকে 15 কিলোমিটার। ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত কি ট্রোপোস্ফিয়ার বিস্তৃত, তাই না? আর দেখো এই যে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত কি স্ট্র্যাটোস্ফিয়ার, 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার, আর 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত কি থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এখন আসো এখানে দেখো এর ট্রোপোস্ফিয়ারের চাপ কত? 760 থেকে 100 মিলিমিটার পারদ চাপ। আর প্রত্যেকটা দেখছো চাপ কিন্তু কমতে থাকে। এটা কিন্তু মুখস্থ করা লাগবে না। সমস্যা হলো যে তাপমাত্রার এখানে, তাপমাত্রা, এই যে তাপমাত্রা জায়গাটায় সমস্যায় আমাদের বেশি, তাই না? তাপমাত্রার এখানে একটা জিনিস জানতে হবে, একটা পজিটিভ ল্যাপস রেট আর একটা হলো নেগেটিভ ল্যাপস রেট। এখন কোনটা পজিটিভ ল্যাপস রেট, কোনটা নেগেটিভ ল্যাপস রেট, এটা অনেক সময় প্যাচ লাগে। আজ থেকে ইনশাআল্লাহ প্যাচ লাগবে না। সেটা দেখো আমরা জানি কি, আমরা একটা জিনিস মানে শিখে নেব, সেটা হলো আমরা কি যত উচ্চতায় উঠবো তত কি হবে? তাপমাত্রা কি হবে? কমতে থাকবে। তত কি হবে? তাপমাত্রা কমতে থাকবে। যত উচ্চতায় উঠবা তত তাপমাত্রা কমতে থাকবে। তাহলে দেখো এখানে প্রথমেই তোমার কি 15 কিলোমিটার পর্যন্ত, ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত, এটা হলো তোমার বলা হয় কি ট্রোপোস্ফিয়ার। এই যে ট্রোপোস্ফিয়ারে তুমি কি 12 কিলোমিটার উচ্চতায় তোমার তাপমাত্রা কত? -55 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো -55 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস এভারেজ এটা ধরা হয়। তাহলে দেখো এখানে তাপমাত্রা কমে -55 হয়ে গেছে। তাহলে আমরা যত উপরে উঠছি তত কি আমাদের তাপমাত্রা কি হচ্ছে? কমতে থাকছে। আমরা যত উপরে উঠছি, কি একজন বলছে ভাইয়া ক্লাসটা একটু স্লো করালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি রিপিট করবো তো আবার, তাই না? শোনো, এখন আমরা যদি ভূমি থেকে যত উপরে উঠবো তত কি হবে? আমাদের তাপমাত্রা কমবে। তাহলে দেখো -55 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা কি কমছে না? যেহেতু কমছে, এই জন্য এখানে কি পজিটিভ ল্যাপস রেট। এই জন্য এটা কি পজিটিভ ল্যাপস রেট। যেহেতু কি জানি আমরা, যত উপরে উঠবে তত তাপমাত্রা কমবে। এখন গেল ট্রোপোস্ফিয়ার শেষ তাপমাত্রার ক্ষেত্রে। এবার আসবে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারটা তোমার কি? দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা দেখো +2 ডিগ্রি সেলসিয়াস, সেটা 50 কিলোমিটার উচ্চতায়। এখন দেখো ভাই, একটু আগে কি বললাম? যত তুমি উপরে উঠবে তত কি হবে? তাপমাত্রা কমবে। এখানে কি হয়েছে? এখানে 15 থেকে 50 কিলোমিটার যখন গেছে তাপমাত্রা উল্টা বাইরে গেছে। -55 ডিগ্রি সেলসিয়াস থেকে তো আরো কমার দরকার ছিল, সেখানে আরো বেড়ে গেছে তাপমাত্রা কত? +2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা উল্টা ঘটলো না? এই জন্য তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে যেটা ঘটবে সেটা হলো তোমার নেগেটিভ ল্যাপস রেট। বুঝতে পারছো? ল্যাপস রেট কিন্তু এটা একদম সহজ একটা জিনিস, নেগেটিভ ল্যাপস রেট। দেন দেখো মেসোস্ফিয়ারে আবার কি হয়েছে? তাপমাত্রা আবার হ্রাস পায়। এই যে মেসোস্ফিয়ারের তাপমাত্রা দেখছো 83 কিলোমিটারে তোমার তাপমাত্রা হলো -93 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য মেসোস্ফিয়ারকে তোমার কি বলা হয়? শীতলতম স্তর বলা হয়। কি বলা হয়? শীতলতম স্তর বলা হয়। কারণ দেখো এখানে তোমার আর কোনোটা তাপমাত্রা এত কম নাই। ওকে, দেন আসো তোমার এখানে যেহেতু তোমার তাপমাত্রা কমছে, তাহলে এখানেও পজিটিভ ল্যাপস রেট। আবার আসো তোমার থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এই জায়গাটা দেখো এখানে তাপমাত্রা কি হয়েছে? আবার বাড়ছে, উল্টা হয়ে গেছে। তাহলে কি হলো? এটা আমার নেগেটিভ ল্যাপস রেট, ঠিক আছে? এখানে কত? তোমার +427 থেকে +1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এইবার এইখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা জায়গা আছে, সেটা শোনো। সেটা হলো এই যে যত প্রকার প্রাকৃতিক ঝড়, তারপরে যেগুলা হয়, এই যে ঝড় ঝঞ্ঝা যেগুলা হয়, প্রত্যেকটা তোমার কোন স্তরে হয় বলো তো? এই যে ট্রোপোস্ফিয়ার অঞ্চল হয়। তাহলে এই জন্য এই অঞ্চলকে তোমার কি বলা হয়? এই অঞ্চলকে তোমার বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল বলা হয়।
তাহলে ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। তারপরে দেখো এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, আবার এই যে ক্ষুব্ধ মণ্ডলে তোমার সব বিমান চলাচল করে। এক কথায় ক্ষুব্ধ মণ্ডল বা ট্রপোস্ফিয়ারে তোমার সব ধরনের বিমান চলাচল করে। কি? সকল বিমান চলাচল করে। সকল বিমান, সকল বিমান চলাচল করে কোথায়? এই যে ট্রপোস্ফিয়ার অঞ্চলে। তারপরে আসো এই যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল, একে বলা হয় শান্ত মণ্ডল। যেহেতু ক্ষুব্ধ মণ্ডল একটা আছে, তাহলে অবশ্যই তার অপোজিট শান্ত মণ্ডল আরেকটা আছে। এই যে শান্ত মণ্ডলে তোমার কি হয়? শান্ত মণ্ডলে তোমার জেট বিমান চলাচল করে। কি বিমান? জেট বিমান। এখন দেখো যদি জেট বিমান চলাচল করে, এখন আমার কোশ্চেন হলো ভাইয়া আর আপুরা তোমরা আমার উত্তর দিবা, সেটা হলো যাত্রীবাহী বিমান কোথায় চলাচল করে? এই জেট বিমানটা মানে কি বলতো? যে অনুযায়ী যুদ্ধ বিমান আছে না, সেগুলা কি এই 15 থেকে 50 কিলোমিটার উচ্চতায় চলাচল করে, সেটা স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। তাহলে আমার প্রশ্নটা হলো তোমার যাত্রীবাহী বিমান কোথায় চলাচল করে? যাত্রীবাহী বিমান কোথায় চলাচল করে? এটা একটু উত্তর দিবা, ঠিক আছে? এটা কমেন্ট করো, যাত্রীবাহী বিমান কোথায় চলাচল করে? যাত্রীবাহী বিমান। এবার শোনো, তোমরা উত্তর করতে থাকো, তারপরে আমরা যাই। এবার এই যে বায়ুমণ্ডলের যে 4টা স্তর, এই 4টে স্তরে কিছু উপাদান থাকে। একে আবার দুই ভাগে ভাগ করা, একটা হলো মুখ্য উপাদান আর একটা তোমার গৌণ উপাদান। মুখ্য উপাদান মানে যে উপাদানগুলো অবশ্যই আছে এবং বেশি পরিমাণে আছে। সেগুলোর ভিতরে কি কি আছে দেখো, এই দেখো হোমোস্ফিয়ার, এই দেখো মুখ্য উপাদানে কি কি আছে, এই যে দেখো নাইট্রোজেন, অক্সিজেন। এখন এই বায়ুমণ্ডলে আরো কিছু উপাদান আছে, সেটা কি দেখো তো, এই যে কার্বন ডাই অক্সাইড। এটা কিন্তু পরীক্ষা একবার আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু আসছে, তাহলে নার্সিং এর জন্য 1000% ইম্পর্টেন্ট। আর্গন কতটুকু থাকে, বাষ্প, জলীয় বাষ্প কতটুকু থাকে, এই জায়গাগুলো একটু সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে? তার পার্সেন্টেজ কত। কার্বন ডাই অক্সাইড যেহেতু আসছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ওকে? এটা কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো এখানে দুইটা জায়গা দেখছো তোমরা, একটা হলো হোমোস্ফিয়ার আর একটা হেটারোস্ফিয়ার। এখন তোমরা বলো তো হোমো মানে কি? হোমো মানে কি বোঝায়? সমজাতীয় বোঝায় না? হোমো মানে কি বোঝায়? সমজাতীয় বোঝায়। একজন বলছে ট্রপোস্ফিয়ারে চলাচল করে, তাই না? 3 নম্বরে কেন চলাচল করবে যাত্রীবাহী বিমান? আমি বলছি সকল বিমান। তাহলে সকল বিমানের ভিতরে অবশ্যই যাত্রীবাহী বিমান আছে। ট্রপোস্ফিয়ার ভুল বলছো, অনেকে ভুল বলছো। কোথায় চলাচল করে? ট্রপোস্ফিয়ারে চলাচল করে, ঠিক আছে? যাত্রীবাহী বিমান কোথায় চলাচল করে? ট্রপোস্ফিয়ারে চলাচল করে। শুধুমাত্র জেট বিমান, যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যায়, জেট বিমান, সেগুলা তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে চলাচল করে, ঠিক আছে? এবার আসো, তারপরে আসো, এই যে আমরা হোমো মানে কি জানি? হোমো মানে কি? এক বা সমজাতীয় বোঝায়। এখানে যেগুলো আছে দেখো উপাদান, প্রত্যেকটা দেখো এটা গ্যাসের অণু না? এই যে প্রত্যেকটা অণু আছে না? এই জন্য এগুলো তোমার হোমোস্ফিয়ার। আর এই নিচে আসো, দেখো তো একটু খেয়াল করে দেখো, নিচের এখানে দেখো এই যে অণু আছে, আবার কি আয়নও আছে গ্যাসের। এই যে আয়ন আছে, দেখছো? অণু আছে, আয়নও আছে। এখানে তাহলে দুই রকম আছে না? এই জন্য হেটারো, একের অধিক, দুই রকম আছে। এই জন্য এটা কি? এটা হলো হেটারোস্ফিয়ার, ওকে? বুঝতে পারছো কেন হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার? বুঝতে পারছো কিনা বলো? হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। এই পর্যন্ত বুঝে থাকলে আমি সামনে আগাবো। কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, জানাও, কমেন্টে জানাও, কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো সামনে আগাবো। বুঝতে পারছো? কমেন্টে জানাও। কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। এখন শোনো, এরপরে আসো। এরপরে দেখবা আমাদের চাপের সাথে বিভিন্ন এককের সম্পর্ক। এটা বইয়ে হাজারিন আক্সারের বই, আমি তো আগেই বলছি মূল বই কোনটা, হাজারিন আক্সারের বই, ঠিক আছে? তো হাজারিন আক্সারের বই একটা লাইন দেয়া আছে এরকম, দেখো 1 অ্যাটমসফিয়ার সমান কি 76 সেন্টিমিটার পারদ-চাপ। তারপরে দেখো তোমার কি কি আছে, এই যে 760 মিলিমিটার পারদ-চাপ, তারপরে 101.325 কিলো প্যাস্কেল, 101.325 10 টু দি পাওয়ার 3 প্যাস্কেল, তারপর 760 টর 1 বার, ঠিক আছে? তো এইখানে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু মানে আমি কতটুকু ইম্পর্টেন্ট দেবো আমি নিজেও জানি না। যদি আমি বলি 1 লাখ ইম্পর্টেন্ট, তাও সেটাই। এই লাইনটা, ঠিক আছে? এই লাইনটা
আচ্ছা আবার বলুন প্লিজ, পরে যখন ক্লাসটা আমি সামারি করব তখন তোমাদের আবার বলে দেবো, ঠিক আছে? এবার শোনো, এই যে এই জিনিসটা ভালোভাবে খেয়াল করো, ওই জায়গাটা হোমোস্ফিয়ার আর হেটারোস্ফিয়ার, আমি বলি হোমোস্ফিয়ার, ওইখানে তোমরা যদি আজেন এক্সের বইটা খোলো শকটা পাবা, ওইখানে আছে দেখবা হোমোস্ফিয়ারের ভিতরে দেখবা সব গ্যাসের অণু, তোমার কার্বন ডাই অক্সাইড আছে, তারপর তোমার এই যে আর্গন আছে, নাইট্রোজেন আছে, নাইট্রোজেন গ্যাস আছে, সব গ্যাসের অণু না? তাহলে এক ধরনের উপাদানই তো আছে, সব গ্যাসের অণু। কিন্তু হেটারোস্ফিয়ার একটুখানি দেখবা প্রত্যেকটা আবার আয়ন দেয়া আছে না? হাইড্রোজেন আয়ন, তারপর দেখছো না যে হিলিয়াম, প্রত্যেকটার কি আয়ন দেয়া আছে। এই জন্য আমি বলতেছি যে ওইখানে যেহেতু গ্যাসের অণু আর আয়ন দুইটাই আছে, এই জন্য ওটা হেটারোস্ফিয়ার। হোমো মানে কি? হোমো মানে এক বা সমজাতীয় বোঝায়। ওইখানে যেহেতু শুধুমাত্র গ্যাসের অণু আছে, এই কারণে ওটা হলো তোমার হোমোস্ফিয়ার অঞ্চল, হোমোস্ফিয়ার উপাদান। আর এখানে তোমার হেটারোস্ফিয়ারে কোনটা কোনটা? গ্যাসের অণু প্লাস আয়ন দুইটাই আছে, সিম্পল। এরপর আসো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, একটা জিনিস মনে রাখবা, অ্যাটম বোম নাম শুনছো কে কে? কমেন্টে জানাও অ্যাটম বোম। আশা করি আজকের পর থেকে এটার ভুল হবে না, এটা একটু মুখস্থ করার কিছু না, একদম সহজ। দেখো অ্যাটম বোম, অ্যাটম বোম থেকে কি জানবা? অ্যাটম বোম দিয়ে জানবা কি? এটিএম। তাহলে এক অ্যাটমসফিয়ার, আর বমে জানবা বার। তাহলে অ্যাটমসফিয়ার আর বার সবসময় সেম হবে, তাহলে এক অ্যাটমসফিয়ার হলে এক বার হবে, ঠিক আছে? এক অ্যাটমসফিয়ার হলে এক বার হবে। এই দেখো অন এটিএম সমান, এই দেখো লাস্টে, দাঁড়া আমি এটা পরিষ্কার করে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো এই যে অন এটিএম সমান কি? অন, কি আসে না কেন? অন বার, ঠিক আছে? তোমরা আরেকটা লেখো না, মিটার লিখতে গেলে কি করো? এই যে মিটার লেখো না, মিটার, মিটার লেখো না। তাহলে মিটারে মনে রাখবা ময়ূরশিত হলো তোমার মিলিমিটার, আর টারে মনে রাখবা টর, টর, টর। তাহলে মিলিমিটার আর টর সবসময় সেম হবে, ঠিক আছে? তাহলে এক অ্যাটমসফিয়ার সমান আমরা কি কত জানি? 760 মিলিমিটার। তাহলে আবার সমান কি হবে? 760 টর। কথা বুঝতে পারছো? দেখো মিলিমিটার, এই যে মিলিমিটার আর এই যে টর, দুইটা সেম, মিলাও শুধু, একটা অ্যাটম বোম একটা মিটার দিয়ে মনে রাখলা। এরপরে দেখো এই যে মিলিমিটার, আমরা কি জানি? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই না? এখন এই মিলিমিটার থেকে তুমি যদি সেন্টিমিটারে আসো, তা মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে কত দিয়ে ভাগ দিতে হয়? কত দিয়ে ভাগ দিতে হয়? 10 দিয়ে ভাগ দিতে হয় না? তাহলে এটারে তুমি যদি মিলিমিটারে তুমি মনে করো 10 দিয়ে ভাগ দিলা, তাহলে কত হবে দেখো তো? 76 সেন্টিমিটার হবে না? এই দেখো 76 সেন্টিমিটার পারচ্চাপ। এই যে মার্কারে এই জন্য পারচ্চাপ বলছি। এবার আসো আর দুইটা বাকি। আমরা কি জানি? এক অ্যাটমসফিয়ার সমান আমরা কি জানি? 101.325 কিলো প্যাসকেল। আচ্ছা ভাই, কিলো প্যাসকেলকে তুমি যদি প্যাসকেল নিয়ে যাও, যেহেতু কিলো আছে তাহলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হবে না? যে 101.325 গুণ 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল। দেখো তো এই লাইনটার মুখস্থ করা লাগবে কিনা দেখো, এই লাইনটা মুখস্থ করা লাগবে কিনা দেখো, বুঝতে পারছো? সহজ হয়েছে কিনা? সহজ হয়েছে কিনা কমেন্টে জানাও, কমেন্টে জানাও, কমেন্টে জানাও, কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও আগে। এম এইচ আর রোহান, হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই লিখছো। আচ্ছা কমেন্টে জানাও, কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, কমেন্টে জানাও। আচ্ছা ঠিক আছে, একজন বলছে জি, ওকে ডান। এরপরে দেখবা আমাদের এই অধ্যায়ে এতটুকুর পরে আমাদের কি পড়তে হবে? এই অধ্যায়ে দেখবা তোমার সূত্র আছে কিছু, আছে না? হ্যাঁ গ্যাসের সূত্র আছে না? গ্যাসের সূত্র সমূহ আছে না? কয়টা সূত্র আছে? বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, আছে না? বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, অ্যাভোগাড্রোর সূত্র আছে, গেলুসাকের সূত্র আছে। এই যে সূত্রগুলো তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? এই সূত্রগুলো তোমাদের একটু পড়তে হবে। এখন এই সূত্রগুলো থেকে আমরা সহজে পড়বো, সবকিছু পড়া লাগবে না, শুধু এই সূত্রগুলো থেকে তোমার কি ধরনের লেখ তৈরি হয়, কি ধরনের লেখ তৈরি হয় সেটা আমাদের পড়তে হবে। সেই লেখের নাম পাশাপাশি এই সূত্রগুলো কোনটার সাথে সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই সম্পর্কটা একটু আমাদের পড়তে হবে, ঠিক আছে? এখন শোনো, তোমরা এই সূত্রগুলো যে কোনো মনে করো একবারে পড়তে পারবা, একবারে পড়তে পারবা। আমি বলি দেখো,
এই যে সূত্র আছে যে তোমার চারটা কয়েকটা, এই যে গ্যাস সূত্র কি আমাদের বইয়ে যে চারটা দিয়ে আছে, বয়েল, চার্লস, তারপর তোমার গেলুসাক, তারপর অ্যাভোগাড্রোর সূত্র দিয়ে আছে, এগুলা একবারে পড়া যাবে। আসো, প্রথমে কি আছে, বয়েলের সূত্র না? এই দেখো, এই চারটা সূত্রে দেখবা যে কোনো একটা জিনিস কি থাকবে, স্থির থাকবে, যে কোনো একটা জিনিস স্থির থাকবে। বয়েলের সূত্রে কি স্থির থাকে, তাপমাত্রা। চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। আর গেলুসাকের সূত্রে কি স্থির থাকে, আয়তন স্থির থাকে, তাই না? এখন দেখো, এই যে বয়েল, চার্লস আর গেলুসাক, এই তিনটা সূত্র আমরা আগে পড়বো। তা বয়েলের সূত্রে আমরা কি জানি, বয়েলের সূত্রে আমরা কি জানি, বয়েলের সূত্রে তোমার কি স্থির থাকে, কি স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, তাই না? তো বয়েলের সূত্রে যদি তাপমাত্রা স্থির থাকে, তো তাপমাত্রা স্থির থাকলে কি হয়, তোমার সেই গ্যাসের আয়তন, আয়তন তার চাপের কি হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? যদি তোমার কোনো গ্যাসের তাপমাত্রা স্থির থাকে, তাহলে সেই গ্যাসের আয়তন কি হবে, তার উপর প্রযুক্ত চাপের, তাহলে সেই গ্যাসের আয়তন কি হবে, আয়তন কি হবে, তার উপর প্রযুক্ত চাপের, আয়তন কি হবে, প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা কি ছিল, বয়েলের সূত্র। সহজে শুধুমাত্র আমরা সমীকরণটা পড়বো আর কি কি স্থির থাকে এটা দেখবো। এখানে কি স্থির থাকে, তাপমাত্রা, তাপমাত্রা স্থির থাকে, গেল, এইটুকু শেষ। এবার আসো চার্লস। চার্লসের সূত্রে যেহেতু চার্লস, চার্লসের ছয় চাপ, তাহলে কি চাপ স্থির থাকবে, ঠিক আছে? চাপ স্থির থাকবে। তোমার যদি চাপ স্থির থাকে, তাহলে সেই গ্যাসের কি হবে, সেই গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার কি হয়, পরম তাপমাত্রার সমানুপাতিক, তাই না? সমানুপাতিক, গেল। এরপর তোমার গেলুসাক। গেলুসাক মহাশয়ের সূত্রে কি আছে, গেলুসাকের সূত্রে কি হয়, গেলুসাকের সূত্রে তোমার আয়তন স্থির থাকে, আয়তন, আয়তন স্থির থাকে। যদি আয়তন স্থির থাকে, আয়তন স্থির থাকলে তোমার কি হয়, সেই গ্যাসের, সেই গ্যাসের কি, সেই গ্যাসের তোমার এই যে চাপ আর তাপমাত্রা কি থাকে, সমানুপাতিক, তাই না? আয়তন স্থির হইলে, আয়তন স্থির হইলে কি, চাপ এবং তার পরম তাপমাত্রা কি হয়, সমানুপাতিক হয়। এই যে তিনটা সূত্র, জাস্ট এই যে কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক এতটুকু পড়বো। আর এই সূত্র থেকে তোমার যে লেখটা তৈরি হয়, যে লেখটা তৈরি হয়, সেই লেখের নাম জানতে হবে। এই যে বয়েলের সূত্র থেকে যে লেখটা তৈরি হয়, সেই লেখের নাম কি, আমরা কি জানি বলতো, কি সেই লেখের নাম কি, আইসোথার্ম বা সমতাপীয় রেখা, তাই না? আইসোথার্ম বা সমতাপীয় রেখা। এখন দেখো আইসোথার্ম আমরা কি জানি, আইসো মানে কি, এই যে আইসো, আইসো মানে কি জানি আমরা, সমান, ঠিক আছে? সমান, আইসো মানে সমান। এখানে কি স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, এই জন্য একে কি বলা হয়, তোমার আইসোথার্ম বলা হয়, সহজে মনে রাখার জন্য একদম। এখানে দেখো চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, তাহলে চাপের ইংলিশ কি, বার, বার। তাহলে কি দেখো, এই যে আইসো বার, চার্লসের সূত্রে যে রেখা তৈরি হবে তার নাম কি হবে, আইসো বার। আর এই যে আয়তনের রেখা, সেটা হলো কোর, কোর, আয়তনের হলো কোর। এখানে আয়তন স্থির থাকে, এই জন্য এখানে কি থাকবে, আইসো কোর, আইসো কোর। এই লেখের নাম কি হবে, আইসো কোর। তাহলে আইসো থাম, আইসো বার আর আইসো কোর, এই তিনটা লেখের নাম হবে এইভাবে। বুঝতে পারছো? বুঝতে পারো না কে বলো? জিনিসটাকে প্যাচ লাগবে, প্যাচ লাগবে। দেখো ভাই, এক্সাম কি 30 ডিসেম্বর, এই মিয়া 30 ডিসেম্বর এক্সাম কি হবে, কি আন্দাজে কথা কও? 30 জানুয়ারি। ভুলভাল বকতেছো নাকি কমেন্ট এসে? মনে হয় তো ভুলভাল বকতেছো। আচ্ছা, পরে আসো। এবার শোনো, এই জায়গাটা গেল। এরপরে তোমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা হলো এসটিপি আর এসএটিপি। কি এসটিপি আর এসএটিপি? এই অধ্যায়ের অন্যতম একটা ইম্পর্টেন্ট জায়গা, এসটিপি আর এসএটিপি। এখন শোনো, এই যে এসটিপি আর এসএটিপি, এই জায়গায় আমাদের তিনটা জিনিস পড়তে হবে। সেই তিনটা জিনিস কি কি? সেটা হলো এই যে আমাদের তাপমাত্রা, চাপ আর আয়তন, ঠিক আছে? কোনো গ্যাসের তাপমাত্রা, পরম তাপমাত্রা, চাপ আর মোলার আয়তন, ঠিক আছে? এসটিপি তে কি হবে আর এসটিপি তে কি হবে, আগে আমার কমেন্টে জানাও এসটিপি এর পূর্ণরূপ কি আর এসএটিপি এর পূর্ণরূপ কি, এই দুইটা আমাকে কমেন্টে একটু জানাও। এসটিপি এর পূর্ণরূপ কি আর এসএটিপি এর পূর্ণরূপ কি, এই দুইটা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? কমেন্টে জানাও এসটিপি এর পূর্ণরূপ কি আর এসএটিপি এর পূর্ণরূপ কি, কমেন্টে জানাও। এসটিপি এর পূর্ণরূপ কি আর এসএটিপি এর পূর্ণরূপ কি, এটা কমেন্টে জানাও, ঠিক আছে? এসটিপি এর পূর্ণরূপ কি আর এসএটিপি এর পূর্ণরূপ কি, এটা কমেন্টে জানাও।
কমেন্টে জানাও। এসটিপি এর পূর্ণরূপ কি আর এসটিপি এর পূর্ণরূপ কি? কমেন্টে জানাও। একজন বলছে 3 নম্বরটা বলেন। 3 নম্বরটা ছিল কি? গেলুসাকের সূত্রে কি স্থির থাকে? আয়তন স্থির থাকে, ঠিক আছে? আয়তন স্থির থাকে। 3 নম্বর সূত্রে কি স্থির থাকবে? আয়তন স্থির থাকবে। তাহলে আয়তন স্থির থাকলে কি হবে? আয়তনের এ হলো কোর, এই কারণে সেটার নাম হলো, লেখের নাম কি হবে? আইসোকোর। একজন জানাইছে এসটিপি হলো মাহিম ইসলাম জানাইছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ধন্যবাদ, ঠিক আছে। আর এসটিপিটা কি? এসটিপি হলো তোমার স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, এখন দেখো এই যে এসটিপি তে আমরা কত জানি? তাপমাত্রা কত? এসটিপি তে তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাকে জানাও তো কক্ষ তাপমাত্রা কত? কক্ষ তাপমাত্রা কত? এসটিপি নাকি এসটিপি? জানাও তো কক্ষ তাপমাত্রা কত? এসটিপি নাকি এসটিপি বলো। আর এসটিপি তে তোমার তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এটা কমেন্টে জানাও। কক্ষ তাপমাত্রা কত? এটা কমেন্টে জানাও। এরপরে আসো এটার আয়তন, কমেন্টে জানাও তো। এসটিপি আর এসটিপি এর কক্ষ তাপমাত্রা কত? এসটিপি এর আয়তন কত? 24.789, তাই না? আর এসটিপি তে 22.4। আর এর প্রেসার কত? 101.325 কিলো প্যাসকেল। এর প্রেসার হলো 100 কিলো প্যাসকেল। কমেন্টে জানাও তো। জানাও যে এসটিপি আর এসটিপির ভিতরে তোমার এ কোনটা? কক্ষ তাপমাত্রা কোনটা? কমেন্টে জানাও। কমেন্টে জানাও। এবার আসো শোনো, এখানে দেখো আমাদের বারবার ভুল হয় কি? এসটিপি তে যে মানগুলো আর এসটিপি তে যে মানগুলো আমাদের প্যাচ লাগে, বারবার পরীক্ষা এটা প্যাচ লাগে, তাই না? এসটিপি তে মান আর এসটিপি তে যে মান, এইগুলো প্রত্যেকটাই কি হয়? আমাদের প্যাচ লাগে। যেহেতু প্যাচ লাগে, এই প্যাচ যেন না লাগে আমাদের সেই কাজ করতে হবে, তাই না? প্যাচ যেন না লাগে আমাদের সেই কাজ করতে হবে। এখন দেখো এখানে সহজে কিন্তু একটা জিনিস যদি তোমরা ভেবে দেখো, একবার যদি একটুখানি মন দিয়ে ভাবো, তাহলে এখানে কিন্তু কোনোভাবেই আর প্যাচ লাগার কোনো সম্ভাবনা নেই। কোনোভাবেই আর প্যাচ লাগার সম্ভাবনা নেই। কেন বললাম? একটুখানি তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের আজকে একটু দেখাই। একটা জিনিস খেয়াল করো, এসএটিপি হলো তোমার প্রমাণ তাপ, ওই যে কক্ষ তাপমাত্রা, তাই না? ঠিক আছে, ধন্যবাদ আনিশানু, ধন্যবাদ মাহিম ইসলাম, ধন্যবাদ ধন্যবাদ। এখন শোনো, এই দেখো এসটিপি আর এসএটিপি এই দুইটার ভিতরে তোমার কোন শব্দটা ছোট আর বড়? দেখো তো কোনটা? এসটিপিটা ছোট নাকি এসটিপিটা ছোট? বলো তো কোনটা ছোট? কমেন্টে জানাও। অবশ্যই এসটিপিটা ছোট আর এসটিপিটা কি? বড়। যেহেতু এসটিপিটা বড়, তাহলে এসটিপির এখানে তোমার তাপমাত্রাও বেশি, আয়তনও বেশি। যেহেতু এসটিপিটা তোমার ছোট, এখানে তাপমাত্রাও কম, আয়তনও কম। শুধুমাত্র প্রেসার, এই প্রেসারে তোমার একটু ভিন্নতা আছে। দেখো প্রেসারটা একটু ভিন্নতা আছে। সেটা কি? তোমার এসটিপি তে প্রেসার হলো, চাপ হলো 100 কিলো প্যাসকেল, আর এসটিপি তে প্রেসার কি? তো প্রেসার কত তোমার? 101.325 কিলো প্যাসকেল বা 1 অ্যাটমসফিয়ার। একটু আগেই তো বললাম। এখন দেখো বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। আর ভুল হবে? কঠিন লাগছে আর ভুল হবে? কমেন্টে জানাও। কঠিন লাগছে কি? যদি বুঝে থাকো তাহলে আমরা সামনে আগাবো, ঠিক আছে? এবার আসো ব্যাপন আর নিঃসরণ। শোনো, ব্যাপন কাকে বলে? যখন উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে সমভাবে কি হয়? কোনো জিনিস ব্যাপিত হয়, তাই না? সমভাবে কি হয়? ব্যাপিত হয়, তাকে কি বলা হয়? ব্যাপন। আর নিঃসরণ কাকে বলবে? যখন কোনো সরু ছিদ্র পথে তোমার সজোরে চাপের প্রভাবে তোমার কি হয়? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কিছু ছড়িয়ে পড়ে, তাকে কি বলা হয়? নিঃসরণ বলা হয়। এইটুকু আমরা জানি। আমার কোশ্চেন হলো অনুব্যাপন কাকে বলে? অনুব্যাপন কাকে বলে? কমেন্টে জানাও অনুব্যাপন কাকে বলে। এর আগে দেখো নিঃসরণে তোমরা একটা জিনিস একটু খেয়াল করো মন দিয়ে। নিঃসরণের বেলায়
একটা জিনিস একটুখানি মন দিয়ে খেয়াল করো যে নিঃসরণে একটা জিনিস একটু খেয়াল করো, নিঃসরণে কিন্তু তোমার এই একজন বলছে না ভাইয়া জি ভাইয়া, কারণ কি? রোহান কি তুমি না ভাইয়া কি কোনটা কি বুঝো নাই? এবার শোনো, নিঃসরণে বলো তো এই নিঃসরণের ব্যাপনের ভিতরে কোনটায় চাপের প্রভাব থাকে? চাপের প্রভাব কাজ করে কোনটাই? নিঃসরণে কাজ করে, তাই না? কারণ সরু ছিদ্র পথে যখন তোমার বেরোয় ওর ভিতরে কি কাজ করে? নিঃসরণ। এই নিঃসরণের এখানে তোমার কি কাজ করে? চাপের প্রভাব কাজ করে। আর এর ভিতরে তোমার দ্রুত চলন প্রক্রিয়া কোনটা? নিঃসরণ। নিঃসরণ হলো তোমার দ্রুত চলন প্রক্রিয়া, আর ব্যাপনটা তোমার কি? মন্থর প্রক্রিয়া। নিঃসরণটা হলো তোমার দ্রুত চলন প্রক্রিয়া, আর ব্যাপনটা হলো তোমার মন্থর প্রক্রিয়া, তাই না? নিঃসরণটা তোমার কি প্রক্রিয়া? দ্রুত চলন প্রক্রিয়া। এরপরে আসো, শোনো, এই অনুব্যাপন জিনিসটা কি জানো? এই অনুব্যাপন হলো তোমার, অনুব্যাপন জিনিসটা হলো নিঃসরণ বললাম না, নিঃসরণের আরেক নাম হলো অনুব্যাপন। বুঝছো? তাহলে নিঃসরণ যা অনুব্যাপনও তাই, নিঃসরণ যা অনুব্যাপনও ঠিক তাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তাহলে ব্যাপন আর নিঃসরণ কি? এখন আরেকটা জিনিস তোমাদের অনেক সময় কি করে জানো? যৌগ দিয়ে দেয়। একটা যৌগ অণু দিয়ে দিলে যে তোমার এই যে কার্বন ডাই অক্সাইড আর যেমন অ্যামোনিয়া, এই দুইটার ভিতরে কোনটার ব্যাপনার সবচেয়ে বেশি? কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া, এই দুইটা গ্যাসের ভিতরে তোমার কোনটার ব্যাপনার সবচেয়ে বেশি? বলো তো, কমেন্টে জানাও তো কোনটার ব্যাপনার বেশি, কোনটার ব্যাপনার বেশি বলো তো? কার্বন ডাই অক্সাইড আর এই যে অ্যামোনিয়া কোনটার ব্যাপনহার সবচেয়ে বেশি? কমেন্টে জানাও। কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া কোনটার ব্যাপনহার সবচেয়ে বেশি? কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া কোনটার ব্যাপনহার সবচেয়ে বেশি? কোন গ্যাসের ব্যাপনহার সবচেয়ে বেশি? কমেন্টে জানাও। জানাও কোনটার ব্যাপনহার বেশি, কমেন্টে জানাও। অনুব্যাপন, রোহান ঠিক আছে, ধন্যবাদ। অনুব্যাপন লিখছে, এই যে অ্যামোনিয়া লিখছে, ধন্যবাদ। শান্তা আক্তার ধন্যবাদ, মাইম ইসলাম ধন্যবাদ। এখন দেখো এটা কিভাবে হয় সেটা কি, এখানে আমরা কি বের করি? আণবিক ভরের মাধ্যমে, কারণ আমরা কি জানি? আণবিক ভরের সাথে ব্যাপনের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে দেখো এই কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত জানি আমরা? 44, তাই না? আর এই যে অ্যামোনিয়ার আণবিক ভর কত তোমার? 17। তাহলে যদি এই যে ব্যাপনের সাথে যদি আণবিক ভরের সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়, তাহলে যে আণবিক ভর ছোট হবে তার ব্যাপনহার সবচেয়ে বেশি হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতেও পারে। ওকে, তাহলে আমরা আণবিক ভরের মাধ্যমে আমরা কি বের করতে পারি? এই রোহান ভুল বলছো, আণবিক ভর যার কম তার ব্যাপনহার সবচেয়ে বেশি। ওকে, এরপরে আসো, এই অধ্যায়ে তোমার এরপরে যেটা হবে সেটা হলো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। আচ্ছা, আমরা আদর্শ গ্যাস হিসেবে কোনটা জানি? আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস হলো তোমার যে গ্যাস বয়েল এবং চার্লস সূত্র মেনে চলে, বা পিভি ইকুয়াল টু কি? এনআরটি, এই সমীকরণ মেনে চলে, তাকে কি বলা হয়? আদর্শ গ্যাস বলা হয়। আর যে গ্যাস তোমার এই যে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ বা বয়েল ও চার্লস সূত্র মেনে চলে না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় তোমার বাস্তব গ্যাস বলা হয়। আসলে তোমার কি আদর্শ গ্যাস হলো কাল্পনিক, তাই না? আদর্শ গ্যাসের তোমার কোনো উদাহরণ নাই, তাই না? আদর্শ গ্যাস হলো তোমার কি? কাল্পনিক। এখন এই যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা হলো, তুমি আদর্শ গ্যাসকে কখন না বাস্তব গ্যাসকে কখন আদর্শ গ্যাসে পরিণত করতে পারবা? কি বাস্তব গ্যাসকে কখন আদর্শ গ্যাসে পরিণত করতে পারবা, তাই না? বাস্তব গ্যাসকে কখন আদর্শ গ্যাসে পরিণত করতে পারবা, এখন সেইটা আমাদের জানতে হবে। কখন পরিণত করতে পারবা সেটা কি? সেটা হলো তোমার কমেন্টে জানাও তো কিভাবে করতে হবে? নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় কোন গ্যাসকে তুমি যদি নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় নিতে পারো, তাহলে কি হবে? সে গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, তাই না? সে গ্যাস কি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে,
কোনো গ্যাসকে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা, তাইলে এই যে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা এই দুইটা জায়গায় তুমি যদি কোনো গ্যাসকে নিয়ে যেতে পারো সেটা কি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, তাই না? সেই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এখন অনেকে ভুল হয় ভাই নিম্ন চাপ নাকি নিম্ন তাপমাত্রা, উচ্চ চাপ নাকি উচ্চ তাপমাত্রা, এই জায়গায় কিন্তু ভুল হয়, তাই না? এই জায়গায় যাতে ভুল না হয় সেই জন্য দেখো একটুখানি সহজে খেয়াল করো, এই যে নিম্ন আর উচ্চ এই দুইটা শব্দের দিকে একটু খেয়াল করো। এই যে নিম্ন আর উচ্চ, নিম্ন আর উচ্চ, এই যে নিম্ন আর উচ্চ এই দুইটা শব্দের দিকে একটু খেয়াল করো। নিম্ন মানে কি? নিম্ন মানে অবশ্যই ছোট, আর উচ্চ মানে কি? বড়। যেহেতু নিম্ন মানে ছোট, তাহলে এই যে চাপ, চাপ শব্দটা ছোট নাকি বড়? আর তাপমাত্রা শব্দটা ছোট নাকি বড়? অবশ্যই চাপ শব্দটা তোমার ছোট, তাহলে নিম্ন যেহেতু ছোট চাপটাও তোমার ছোট ছোট মিলে যাবে। উচ্চ যেহেতু বড়, তাহলে এই যে তাপমাত্রা যেহেতু বড় শব্দ, এই জন্য উচ্চর সাথে তাপমাত্রাটা মিলে যাবে। বুঝতে পারছো? যাতে ভুল না হয়, এটা কিন্তু যাতে ভুল না হয়, ওকে, যাতে ভুল না হয় সেই জন্য কিন্তু এটা শেখানো, এটা কিন্তু আসলে অরিজিনাল কোনো নিয়ম না, ঠিক আছে? এটা কিন্তু কোনো নিয়ম না, আমি বারবার বলছি এটা কিন্তু কোনো নিয়ম না, এটা যাতে তোমাদের ভুল না হয় সেই জন্য এটা শেখানো হচ্ছে, বুঝছো? যাতে ভুল না হয়। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? এই দেখ অলরেডি একজন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একজন কিন্তু বলছে যে কি শিপা আক্তার ঐশী একটা জিনিস বলছে, সেটা হলো নিচ, নিচের মাধ্যমে আমরা মনে রাখতে পারি নিম্নচাপ। হ্যাঁ ওইভাবে মনে রাখতে পারো, কিন্তু আমি মনে রাখছি এইভাবে, আমি অক্ষর মিলাই, যদিও আমি আমার এটাই অভ্যাস অক্ষর মিলানো, বড় কোনটা তোমার শব্দ বড় কোনটা শব্দ ছোট এটা মিলানো, ঠিক আছে? এটা মিলাই পড়া অভ্যাস, আমি যেভাবে পড়ছি সেটা তোমাদের দেখাই দিছি, তাহলে তোমাদের ভুল করা যাবে না কোনোভাবে। তুমি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, এতে কোনো সমস্যা নেই, তুমি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, এতে কোনো সমস্যা নেই, কিন্তু ভুল করা যাবে না, ভুল করলেই সমস্যা, ভুল করলে চান্স মিস। বুঝতে পারছো? ভুল করলেই চান্স মিস, এটা করা যাবে না। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা জানাও, কমেন্টে জানাও। এরপরে আসো আমাদের পরিবেশে গ্রিন হাউস গ্যাসের প্রভাব, তাই না? আমাদের বইয়ে মোট কয়টা গ্রিন হাউস গ্যাসের প্রভাব দেওয়া আছে বলতো? হাজেন এক্সারের বইয়ে 6টা, 6টা গ্রিন হাউস গ্যাসের প্রভাব দেওয়া আছে। এখানে দেখো গ্রিন হাউস গ্যাস কি করে? আমাদের পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব তৈরি করে, পাশাপাশি কি করে? আমাদের পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে, বিরূপ প্রভাব দেয় তৈরি করে এবং কি করে? তাপমাত্রা বৃদ্ধি করে। আচ্ছা তোমরা যারা এখানে এখন যুক্ত আছো লাইভে, মোটামুটি 20 জন, 20 জন আছো, ঠিক আছে? এই 20 জনের ভিতরে নিয়মিত এক্সাম দাও না কে কে বলো তো? হাত উঠাও, নিয়মিত এক্সাম দাও না কে কে? কে কে দাও না? নিয়মিত এক্সাম দাও না কে কে? এখন শোনো, তুমি নিয়মিত ক্লাস করলা, ক্লাস করলে কি পরীক্ষায় তুমি চান্স পেয়ে যাবা? তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় কি দেখবে যে এই এইখানে যারা আছো কি কে কে আছো, এই যে আনিশা, শিফা বা ঐশী, রুহান, মাহবুবা যারা আছো, তো প্রত্যেকের কি দেখবে যে এই ছেলেগুলা, যদিও এদের তো আমি নিজেও চিনি না, আমিও কিন্তু চিনি না, তো এই ছেলেগুলা সবচেয়ে বেশি ক্লাস করছে, এই জন্য এদের চান্স দিয়ে দাও, এরাই যোগ্য। তোমার কি হবে? নার্সিং ভর্তি পরীক্ষা হবে, তাই না? এই যে ভর্তি পরীক্ষা হবে, এই ভর্তি পরীক্ষার মানদণ্ড কি? ভর্তি পরীক্ষায় তুমি যদি ভালো স্কোর না করতে পারো তাহলে তোমার নার্সিং এ চান্স হবে না। তাহলে তুমি যখন ক্লাস করতেছো, তোমার এই পরীক্ষার ভীতি দূর করার জন্য তোমার নিয়মিত পরীক্ষা দিতে হবে না? হুম, তো এখানে কে কে তোমার নিয়মিত পরীক্ষা দাও না? ভাইয়া কেমিস্ট্রি সবগুলো লেকচার কি ইম্পর্টেন্ট? কেমিস্ট্রি এখন পর্যন্ত যে লেকচারগুলো হয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যে লেকচারটা লেস ইম্পর্টেন্ট আমি যেদিন ক্লাস নেব ওই দিন বলে দেবো ভাইয়া এই লেকচারটা লেস ইম্পর্টেন্ট। এখানে বলছে আমি আজকে নতুন, শেষ করতে দাও আমার কথা তারপরে বলো। শোনো তো, বাট এক্সাম কিভাবে দেয়? হ্যাঁ বলতেছি এক্সাম কিভাবে দেয়, শোনো। তো আমাদের এই যে আমার স্কুল প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের এক্সামের ব্যবস্থাও করা হয়েছে। তো এক্সামটা কি মাত্র কয় টাকায়? 600 টাকায়। কয় টাকায়? অনলি 600 টাকা। কালিটা লাল কালি নেই, তাহলে তোমাদের চোখে ফোটে। কয় টাকা? 600 টাকা বিএসসি দের জন্য। এই যে 600 টাকায় তোমরা কয়টা এক্সাম দিতে পারবা বলো তো? 168টা এক্সাম দিতে পারবা। তাহলে প্রত্যেকটা এক্সাম কয় টাকা পড়তেছে দেখো তো? 3 টাকা, তাই না? তোমরা এখানে ক্লাস করবা, একদম ফ্রি ক্লাস করবা। ফ্রি ক্লাস করার পরে কি করবা? আমার স্কুল ওয়েবসাইটে যে এক্সাম দিবা। তো তোমাদের 30 তারিখে যদি পরীক্ষা হয়, তোমরা এখন এক্সাম না দিয়ে বসে আছো কেন? এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। এই তোমরা ফ্রিতেই তো ক্লাসগুলো পাইতেছো, ক্লাসগুলো ফ্রিতে পাইতেছো, জাস্ট তোমরা এক্সামটা একটু পে করে দিবা। তাও অনেক অনেক কম। কত? 600 টাকা। এখন দেখো তোমরা এক্সাম দিলা,
আর এখানে ফ্রিতে ক্লাস করলা। আর এক্সামে যেগুলো ভুল হবে ওইগুলো তোমরা আবার সলভ করবা, দেখবা ইনশাল্লাহ তোমাদের প্রস্তুতি শতভাগ কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি মন দিয়ে করতে পারো ইনশাল্লাহ শতভাগ কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার আসো আমরা আমাদের পড়ায় ফিরে আসি আবার, ঠিক আছে? পড়ায় আসলে কি পড়াইতে চাইছিলাম ভুলে গেছি, কি পড়াইতে চাইছিলাম জানি। এই একজন বলছে এক্সাম দেই না, এক্সাম দিস না কেন? এক্সাম না দিলে কিন্তু সমস্যা বেশি। ও গ্রিন হাউস গ্যাস, তাই না? এই যে গ্রিন হাউস গ্যাস, মোট আমাদের বইয়ে কয়টি গ্রিন হাউস গ্যাস দেওয়া আছে? তোমার হাজার এক্সের বইয়ে কয়টি গ্রিন হাউস গ্যাস দেওয়া আছে? 6টি। 6টি গ্যাসের প্রভাব সম্পর্কে জানতে হবে, আর এদের যে কি এরা তাপমাত্রার, এদের তাপমাত্রার প্রভাব মানে এরা তাপমাত্রা বৃদ্ধি করে, আর এদের প্রভাব সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সেটা কি কি দেখো, দেখো এই 6টি গ্যাসের ভিতরে আমরা সবচেয়ে জানি কমন এই যে কার্বন ডাইঅক্সাইড, এই মহাশয় তোমার তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি পরিমাণ ভূমিকা পালন করে। কি তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি পরিমাণ ভূমিকা পালন করে কি এই যে কার্বন ডাইঅক্সাইড, সেটা কত 50%। 50% দায়ী এই কার্বন ডাইঅক্সাইড তাপমাত্রা বৃদ্ধিতে। তাপমাত্রা বৃদ্ধিতে 50% দায়ী কি কার্বন ডাইঅক্সাইড। কিন্তু পরিবেশের উপর যে ক্ষতিকর প্রভাব ফেলে, সেই ক্ষতিকর প্রভাব ফেলে কে? কার্বন ডাইঅক্সাইড? নো, পরিবেশের উপর যে ক্ষতিকর প্রভাব ফেলে সেটা সবচেয়ে বেশি পরিমাণে কোনটি ফেলে? সিএফসি গ্যাস। এই যে সিএফসি গ্যাস পরিবেশের উপর সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব ফেলে, ঠিক আছে? তাইলে আমাদের তাপমাত্রা বৃদ্ধি করে কোনটি? বায়ুতে তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা পালন করে কে? কার্বন ডাইঅক্সাইড। আর তাপমাত্রা বৃদ্ধিতে কি ভূমিকা পালন করে? কার্বন ডাইঅক্সাইড। আর আমাদের পরিবেশের উপর যে প্রভাব ফেলে সেই প্রভাব সবচেয়ে বেশি ফেলে কে? সে প্রভাব সবচেয়ে বেশি ফেলে কে? তোমার সিএফসি, ঠিক আছে? সিএফসি গ্যাস ক্লোরোফ্লোরোকার্বন যে গ্যাস তোমরা জানো, এটা তোমার সবচেয়ে বেশি পরিমাণে আমাদের প্রভাব ফেলে, তাই না? এরপরে আসো গ্রিন হাউস গ্যাসের পরে আমাদের এই অধ্যায়ে ইম্পর্টেন্ট জায়গা হলো যে বিভিন্ন ধরনের এ আছে না তোমার, ওই যে বিওডি, সিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তারপরে যে পরিবেশ দূষণ হয়, পরিবেশ দূষণের ফলে এর ভিতরে আর 2-3টা জিনিস সেটা তোমাদের পুনরূপ পড়তে হবে। যে গ্যাস সূত্র আছে না, গ্যাস সিলিন্ডার কারণে যে গ্যাস সূত্রের প্রয়োগ, ওইখানে কি কি আছে? এই যে এলপিজি, এলএনজি, সিএনজি, এগুলার পুনরূপ পড়তে হবে, ঠিক আছে? এগুলার পুনরূপ পড়তে হবে, সুন্দর এগুলা পুনরূপ পড়তে হবে। তারপরে শোনো, এখানে আমাদের যে বিভিন্ন ধরনের দূষণ আছে না পরিবেশে, দূষণ, হ্যাঁ, যে ভারী ধাতু পরিবেশে বিভিন্ন ভারী ধাতু আমাদের দূষণ করে না, মার্কারি, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, যে আমাদের পরিবেশ দূষণে কি ভূমিকা রাখে না? এই যে এদের প্রত্যেকটার এই ভারী ধাতু তোমার দূষণের কারণ এবং প্রভাবটা পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ভারী ধাতুর দূষণের কারণ এবং প্রভাবটা পড়তে হবে। কি বললাম? প্রত্যেকটা ভারী ধাতুর, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট যে খাদ্য শৃঙ্খলে এই যে ভারী ধাতুর দূষণ এবং এর প্রভাব, খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুগুলা বইয়ে কোন কোন ভারী ধাতু দেয়া আছে বলো তো? আর্সেনিক দেয়া আছে, ক্যাডমিয়াম দেয়া আছে, ক্রোমিয়াম দেয়া আছে, লেড দেয়া আছে। এই প্রত্যেকটা তোমার খাদ্য শৃঙ্খলে কিভাবে যুক্ত হয়, এই যুক্ত হওয়ার কারণ আর এর প্রভাব, এর ক্ষতিকর প্রভাব কি কি আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এখন দেখো আর্সেনিক আমাদের বলতো বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে আর্সেনিক পাওয়া যায় কোন জেলায়? কোন জেলার পানিতে? কোন জেলার পানিতে সবচেয়ে বেশি পরিমাণে আর্সেনিক পাওয়া যায় বলো তো? কোথায় বলো তো? আচ্ছা বলো তো, তার আগে আমি বলি, দেশের তোমার সর্বপ্রথম স্বাধীন জেলা কোনটা? দেশের সর্বপ্রথম স্বাধীন জেলা কোনটা? স্বাধীন জেলা কোনটা বলো? সর্বপ্রথম স্বাধীন জেলা কোনটা? বাংলাদেশে যে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে সর্বপ্রথম স্বাধীন জেলা কোনটা বলো তো? স্বাধীন জেলা কোনটা? প্রথম ডিজিটাল জেলা কোনটা বলো? প্রথম ডিজিটাল জেলা কোনটা? তারপরে এই যে তোমার মাইকেল মধুসূদন দত্তের যে বাসা কোথায়, কোন জেলায় অবস্থিত? এগুলো কোন জেলায় বলো? কমেন্টে জানাও, এগুলো কোন জেলায়? কমেন্টে জানাও। জানাও দেখি। হে গোপালগঞ্জ, কি কই থেকে আইছে? গোপালগঞ্জ তোমার প্রথম স্বাধীন জেলা? হে সিলেট প্রথম স্বাধীন জেলা? ওরে সর্বনাশ, তোমাদের তো জিকের লেভেল কঠিন জায়গায় চলে গেছে। বাহ। এই যে যশোর, মাহিম বলছে যশোর, শিপা বলছে যশোর, ধন্যবাদ। মৌসিনা বলছে যশোর, ধন্যবাদ। এখন শোনো,
হ্যাঁ যশোর। এবার শোনো, প্রথম স্বাধীন জেলা যশোর, ডিজিটাল জেলা যশোর, যে মাইকেল মধুসূদন দত্তের যে বাসা যশোর। আমি কেন বললাম তোমার এই যে আর্সেনিক সবচেয়ে বেশি পরিমাণ, ও কেন বললাম কারণ আমার বাসাও যশোর। এবার আসো, তারপরে কারণটা হলো এই যে আর্সেনিক, আর্সেনিক তোমার কোন জেলায় পাওয়া যায়? যশোর জেলার পানিতে। যশোর জেলার বইয়ে বোল্ড করা আছে লাইনটা, এই জন্য এটা পরীক্ষা ইম্পর্টেন্ট। বোল্ড করা তো লাইনটা, যশোর জেলার শার্শা থানা, আমার বাসায় শার্শা থানা, এই যে শার্শা থানার সমতা নামক গ্রামে, গ্রামটা কিন্তু আমার গ্রাম সমতা না, তাহলে শার্শা থানার সমতা নামক গ্রামে, শার্শা থানার সমতা নামক গ্রামে কি, যশোর জেলার শার্শা থানার সমতা নামক গ্রামে বাংলাদেশে আর্সেনিকের পরিমাণ সবচেয়ে বেশি। ঠিক আছে, আর্সেনিক দূষণের পরিমাণ সবচেয়ে বেশি, এটা মাথায় রাখবো। এটা যেহেতু বইয়ে বোল্ড লাইন দেওয়া আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আসো আমাদের, তাহলে কি বললাম, খাদ্য শৃঙ্খলে যে ভারী ধাতুগুলো আছে, ভারী ধাতুগুলো যে যুক্ত হওয়ার কারণ আর এর প্রভাব, এই প্রভাবটা তোমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে পড়তে হবে। দেন তোমাদের যেটা জানা লাগবে, আমাদের যে পানিতে, পানিতে খর পানি আছে না, খর পানি, খর পানি আছে না, নাম শুনছো না খর পানি? খর পানি আসলে কি বলতো? খর পানি সাধারণভাবে আমি বলি, খর পানিটা হলো তোমার, দেখবা অনেক সময় পানিতে কি হয়, পানিতে দেখবা এ হয় না, ফেনা তৈরি হয় না, পানিতে ফেনা তৈরি হয় না। এই যে ফেনা তৈরি হয় না, ওই পানিগুলোতে তোমার কি, ওই পানিগুলো হলো খর পানি। এই পানির খরতা, পানির খরতা হলো তোমার দুই প্রকার, একটা হলো স্থায়ী খরতা আর একটা হলো অস্থায়ী খরতা, একটা হলো স্থায়ী খরতা আর একটা হলো অস্থায়ী খরতা। এখন এই যে পানির খরতা, স্থায়ী খরতাটা তোমরা কি তো বুঝতে পারছো, স্থায়ী খরতাটা কি, সেটা তোমার কখনো মানে দূর করা সম্ভব না। অবশ্যই সম্ভব, মানে দূর করতে গেলে অনেক কষ্ট হবে। সেটা কোন পদ্ধতিতে? আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে দূর করা হয়, সেটা অনেক জটিল। আর অস্থায়ী খরতা কোনটা? যেটা হালকা তাপ দিলে দূর করা যায়। ঠিক আছে, এখন এই যে স্থায়ী খরতা আর অস্থায়ী খরতা কিভাবে তৈরি হয় শোনো। ওই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, প্রত্যেকটাই তো 2+, এইগুলার, এই আয়নগুলার কার্বনেট লবণ, এই আয়নগুলার কি, কার্বনেট লবণ যদি অধিক পরিমাণে দ্রবীভূত থাকে পানিতে, তাহলে সেই পানিটাই তোমার কি হয়, সেই পানিটা তৈরি হবে তোমার অস্থায়ী খরতা। কি হবে? অস্থায়ী খরতা। এই অস্থায়ী খরতা পানিতে, এই অস্থায়ী খরতা তুমি যদি দূর করতে চাও, তাহলে কি করতে হবে, এখানে তুমি যদি তাপ দাও তাহলে এটা দূর হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এর সাথে যদি, এইগুলোর সাথে যদি তোমার ক্লোরাইড আর সালফেট যুক্ত থাকে, কি ক্লোরাইড, ক্লোরাইড আর সালফেট, ক্লোরাইড আর সালফেট যদি যুক্ত থাকে, একে কি বলা হবে? একে বলা হবে স্থায়ী খরতা। এই স্থায়ী খরতা তোমার যদি দূর করতে হয়, তাহলে কোন পদ্ধতিতে দূর করতে হবে? আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে দূর করতে হবে স্থায়ী খরতা। বুঝতে পারছো আমার কথা? তাহলে পানির খরতা কয় প্রকার? 2 প্রকার। সেটা কি কি? স্থায়ী খরতা আর অস্থায়ী খরতা। তো স্থায়ী খরতাটা তোমার কিভাবে দূর করতে হবে? স্থায়ী খরতাটা তুমি আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে দূর করা যাবে। আর অস্থায়ী খরতাটা কিভাবে দূর করা যাবে? সেটা হলো, অস্থায়ী খরতাটা তোমার তাপ দেওয়ার মাধ্যমে সেটা দূর করা যাবে। কারণ আজকের লেকচার মোটামুটি এখানেই শেষ। ঠিক আছে, তোমাদের কাজ হলো এই অধ্যায়ে কিন্তু পড়া অনেক, নিজেদের পড়া কিন্তু অনেক, বোঝানোর মতো কাজ এখানেই শেষ। তোমাদের যে জায়গাগুলো পড়ানো হয়েছে সেই জায়গাগুলো অনেক বেশি পরিমাণে পড়বা, আর যেগুলো পড়ানো হয়নি জাস্ট একটু রিডিং দিবা, একটু রিডিং দিবা জাস্ট, আর কিচ্ছু না। আর হাজাইন আক্সারের বইয়ের অধ্যায় শেষে যে কোশ্চেনগুলো আছে, ওই কোশ্চেনগুলো ভালো করে পড়বা, জ্ঞানমূলক কোশ্চেনগুলো। ঠিক আছে, জ্ঞানমূলক কোশ্চেনগুলো যেগুলো মেডিকেল ও ভার্সিটিতে যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো আছে, এগুলাই শুধু পড়বা। হাজাইন আক্সারের বইয়ের অধ্যায় শেষের কোশ্চেনগুলো পড়বা, তার আগে অধ্যায়টা সুন্দর করে পড়বা। আর আমি যে জায়গাগুলো পড়েছি সেই জায়গাগুলো আরো বেশি জোর দিয়ে পড়বা। ওকে, যেমন তোমাদের বলে দিছি কি, যে খাদ্য শৃঙ্খলা যে ভারী ধাতু যুক্ত হওয়ার কারণ এবং প্রভাব, এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? যেগুলো বোঝানোর জায়গা আমি তোমাদের বোঝানো শেষ। আজকের ক্লাস মোটামুটি তোমাদের এই পর্যন্তই। তো আর তোমরা কিন্তু নিয়মিত এক্সাম দিবা। এক্সাম কিন্তু না দিলে তোমাদের কিন্তু প্রস্তুতি কখনোই এক্সাম কিন্তু না দিলে তোমাদের প্রস্তুতি কখনোই কিন্তু পরিপূর্ণ হবে না। যারা যারা এখনো ভর্তি হয়নি, ভর্তি হয়ে যাও, খুব দ্রুতই ভর্তি হয়ে যাও, কারণ তোমাদের 30 জানুয়ারি কিন্তু পরীক্ষাটা কিন্তু ফাইনাল। 30 জানুয়ারি পরীক্ষা। এইদিকে আমাদের কেমিস্ট্রি কিন্তু ফার্স্ট পেপার শেষ, সেকেন্ড পেপারে এই যে আজকে প্রথম অধ্যায় শুরু হইলো, আর হয়তো আমাদের এই যে আর 2-3 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কেমিস্ট্রি। ঠিক তেমন অন্যান্য সাবজেক্ট কিন্তু শেষ হয়ে যাবে। তো দেখবা চোখের পলকে কিন্তু সময় চলে যাবে। আর 30 জানুয়ারি কিন্তু পরীক্ষার সম্ভাবনা সবচাইতে বেশি। ওকে, যদিও এখন তোমাদের সার্কুলারের কোনো দেয় নাই আর কি, ওই মানে আবেদন করার জন্য যে সেই এটা সার্কুলারটা এখনো দেয় নাই, দিয়ে দেবে ইনশাল্লাহ খুব দ্রুতই। ওকে ভাইয়া, এখন একটু বলে দেন কোন চ্যাপ্টারগুলা।
আচ্ছা, আমি প্রথমে যে চ্যাপ্টারগুলো পড়াইছি ফার্স্ট পেপারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো তোমার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, তারপরে কোনটা রাসায়নিক পরিবর্তন। এই দুইটা অধ্যায় খুব ইম্পর্টেন্ট। দেন তোমার ফার্স্ট পেপারে প্রত্যেকটা অধ্যায় ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট কোনটা? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা একটু লেস ইম্পর্টেন্ট। আর চারটা অধ্যায় ইম্পর্টেন্ট বেশি, কারণ ফার্স্ট পেপার থেকে তোমার সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসতে পারে। হয়তো 10টা বা 11টার ভিতরে তোমার 5টা থেকে 6-7টা কোশ্চেন ফার্স্ট পেপার থেকে চলে আসে, সেকেন্ড পেপার থেকে তোমার 3-4টা আসে। ঠিক আছে? তো ফার্স্ট পেপারে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড পেপারে এই যে পরিবেশ রসায়ন ইম্পর্টেন্ট, জৈব রসায়ন ইম্পর্টেন্ট, অর্থনৈতিক রসায়ন বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর পরিমাণগত তড়িৎ রসায়ন লেস ইম্পর্টেন্ট, সবচেয়ে লেস ইম্পর্টেন্ট পরিমাণগত তড়িৎ রসায়ন। আর ওইখানে খুব সামান্য পড়া, সেটা কি কি পড়তে হবে যেদিন ওদিন লেকচার ক্লাস হবে ওইদিন থাকবা, ইনশাল্লাহ দেখাই দেবো। ঠিক আছে? যেগুলো পড়াই সেগুলো যেন কোনোভাবেই যাতে তোমাদের ভুল না হয়, কোনোভাবেই যেন বাদ দিবে না যেগুলো পড়ানো হয়। ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী অর্গানিক কেমিস্ট্রি ক্লাস কবে হবে ভাইয়া? অর্গানিক কেমিস্ট্রি আসবে, তোমরা রুটিন পাবা আস্তে আস্তে হবে। যারা ভর্তি হইছো কোর্সে তারা দেখবা তাদের কিন্তু রুটিন দিয়ে দেওয়া হয়। তারা যে অধ্যায়গুলো পারবা না তাদের কিন্তু ওখানে যদি না পারো কোশ্চেন গুলা সেখানে কিন্তু সলভ করে দেওয়া হয়। ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি কবে হবে সেটা রুটিনে আসবে। যদি ভর্তি হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই জানার কথা। এখন শোনো, তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।